প্রিয় দর্শক, এনটিভির বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আরাফাত ইসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের এক বছরের অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির ঘুরে দাঁড়ানোর একটি চ্যালেঞ্জ ছিল সরকারের জন্য। আপনার দৃষ্টিকোণ থেকে সামষ্টিক অর্থনীতি বর্তমানে যে অবস্থায় আছে সেটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? একটি জাতির গঠন প্রক্রিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বছর আমরা অতিবাহিত করে এসেছি। আমরা গণতন্ত্রের সংগ্রামকে এই সময়ে আমরা অর্থনৈতিক প্রকৃত উন্নয়ন, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সাথে যুক্ত করে দেখেছি। অর্থাৎ যেহেতু গণতান্ত্রিক পরিবেশ ছিল না দেশের ভিতরে, বিশেষ করে নির্বাচনগুলো সেইভাবে ঠিক না হওয়ার কারণে, সেহেতু জবাবদিহিতার জায়গাটা খুব দুর্বল হয়ে গেছিল। সেহেতু জবাবদিহির জায়গাটাকে পুনর্জীবিত করার জন্য আমাদের সরকার উৎখাতে যেতে হলো। এটা একটা খুব কঠিন কাজের ভিতর দিয়ে আমরা গেছি। সেহেতু বর্তমান সরকারের গত এক বছরের অন্যতম বড় কাজ ছিল যে বিগত সরকারের আমলে গণতন্ত্রহীনতার ভিতরে কেমন করে অর্থনৈতিক দুরাচার অনাচার এগুলি কিভাবে হয়েছে এবং সেই দুরাচার অনাচারের সাথে যুক্ত যে সমস্ত দুর্নীতি এবং বিভিন্ন ধরনের তসরুপের ঘটনা ঘটেছে তার একটি সম্মুখ মূল্যায়ন দরকার ছিল। তো এই বিষয়ে আমার আগ্রহ ছিল, যেহেতু আমরা চলমান অর্থনীতিকে সর্বদাই আমরা প্রত্যক্ষভাবে খুবই কাছের থেকে বিশ্লেষণ করার চেষ্টা করি, সেহেতু একটু শ্বেতপত্র রচনা করার প্রস্তাব আমি উত্থাপন করেছিলাম। অর্থাৎ এটার ভিতর দিয়ে যেই ধরনের অর্থনীতি বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেল সেটা সম্বন্ধে সম্যক ধারণা পেতে হবে এবং সেই সম্যক ধারণাটাই আমাকে আগামী দিনের পথ চলার ইঙ্গিতগুলো দিবে। তো সেই প্রেক্ষিতে অগস্টের শেষে মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে দায়িত্ব দিয়েছিলেন এবং সেইটার প্রেক্ষিতে আমি আরও 11 জনের একটি দল গঠন করি ও বাংলাদেশের সবচেয়ে প্রথিতযশা বিভিন্ন অর্থনীতিবিদকে নিয়ে, এবং 3 মাসের প্রচেষ্টায় আমরা একটি শ্বেতপত্র রচনা করে প্রধান উপদেষ্টার কাছে ধরে দিই। আমরা দেখেছি যে কিভাবে গণতন্ত্রহীনতার ভিতরে এক ধরনের চামচা পুঁজিবাদ যেটাকে বলেছি সেটাকে সৃষ্টি হয়েছিল। একটি ক্ষুদ্র গোষ্ঠী কিভাবে অর্থনীতিকে কুক্ষিগত করে নিচ্ছিল, তাদের আমরা অলিগার্ক বলেছি, এবং সেইটার ফলে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছিল যেটা লুটপাটতন্ত্র হিসেবে বা চোরতন্ত্র হিসেবে পরিচিতি পেয়েছে। এখন এই কাজগুলো যারা করতেন তাদের ভিতরে 3টি গোষ্ঠীকে আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছি। একটি অবশ্যই রাজনীতিবিদ, দ্বিতীয়ত আমলা কর্মকর্তা এবং তৃতীয়ত যারা ব্যবসায়িক আছেন। তো সরকারের যদি গত এক বছরের বড় অর্জন বলেন সেটা হলো যে ইতিহাস থেকে অর্থনৈতিক অবিবেচনার শিক্ষার একটি দলিল তারা রচনা করেছে। আপনি যেমনটি বলছিলেন, গত 5 আগস্ট সরকার পতনের পর 28 আগস্ট আপনার নেতৃত্বে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি করা হয়েছিল। সেখানে আপনারা প্রায় 400 পৃষ্ঠার যে দালিলিক প্রমাণবাজিটি দলিল সরকারের পক্ষে দিয়েছিলেন, সেখান থেকে বর্তমান এক বছরের সময় যদি বলি কোনো পরিবর্তন আপনার কাছে পরিলক্ষিত হয়েছে কিনা, এর সাথে একটু যুক্ত করতে চাই যে সকল সুপারিশ দিয়েছিলেন, প্রায় 6টির মতন সুপারিশ, সেগুলোর যথাযথ বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন কিনা? যেই শ্বেতপত্রটি ছিল সেটা পিছন ফিরে দেখা একটা স্বচ্ছতার প্রক্রিয়া আর কি। এরপরে কিন্তু সরকার একটি টাস্কফোর্সও করেছিল, সেখানে কি কি ধরনের কাজ আগামী দিনে করা দরকার সেগুলোর অনেক বিস্তারিতভাবে সেখানে ছিল। তো সরকার যদি পিছনে কি নিয়ে জীবন শুরু করলো সেটা যেমন বুঝেছে, তাহলে পরবর্তী ধাপে যেটা আসে তার তাৎক্ষণিক কাজটা কি ছিল। যদি আমরা স্মরণ করি, এই সরকার যখন এসছিল
তখন কি পরিস্থিতি ছিল। মূল্যস্ফীতি নিয়ে আমরা সকলেই বিরক্ত ছিলাম। খাদ্য মূল্যস্ফীতি, খাদ্য বহির্ভূত পণ্য মূল্যস্ফীতি, শহরের মূল্যস্ফীতি, গ্রামের মূল্যস্ফীতি, এটা নিয়েছিলাম। এখন দেখেন মূল্যস্ফীতি তো এক ধরনের সহনশীল অথবা ন্যূনতম স্থিতিশীল অবস্থায় এসছে, কোনো কোনো ক্ষেত্রে কমছে। আমরা আশা করছি যে এটা 10-12% থেকে এটা 8-9% ক্রমান্বয়ে নেমে আসবে। দ্বিতীয়ত যেটা ছিল সেটা হলো যে টাকার মূল্য পতন ঘটছিল, এবং টাকার মূল্য পতনের সাথে সাথে আমার যে বৈদেশিক মুদ্রার যে তহবিল ছিল সেই তহবিল কিন্তু মজুদ কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছিল। তো এখন দেখেন টাকার মূল্যের পতন কি, টাকার মূল্যকে যাতে বেড়ে না যায় সেইটা কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। দেখুন কি বিপরীত পরিস্থিতিতে আমরা গেছি, এবং ক্রমান্বয়ে আমাদের মজুদ বাড়ছে। সে তো আপনাকে সেই গুণগানটা তো করতে হবে। এবার যদি আমরা আসি যে বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল যে আর্থিক খাতের মধ্যে ব্যাংকিং সেক্টর, সেই ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়ানোর জন্য বা সুশাসন ফেরানোর জন্য সরকারের পক্ষ থেকে অনেক ধরনের আমরা পদক্ষেপ দেখতে পেয়েছি। সেই পদক্ষেপগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি ব্যাংকিং খাতের সংস্কারের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ ভালো, এবং কেন্দ্রীয় ব্যাংকের যে উদ্যোগটি আছে তার ভিতরে প্রথম বড় কাজ ছিল এই ব্যাংকিং খাতের স্বাস্থ্য পরীক্ষা করে, যেকে ফরেনসিক বলে, করে তাদের আসলেই প্রকৃত আপনার অনাদায়ী ঋণের পরিমাণ কত, তাদের পুঁজি ঘাটতি আছে কি না, তাদের সঞ্চিতির ঘাটতি আছে কি না, এবং আসলেই তাদের তারল্য সংকটের পরিস্থিতি কি ইত্যাদি বিষয়াদি, এবং যেই সমস্ত ঋণ দিয়েছে তার ভিতরে মানে চৌর্যবৃত্তি কীরকম হয়েছে, এবং তার সাথে তাদের যে পরিচালকরা যুক্ত ছিলেন, যাদের উচ্চ পর্যায়ে ব্যবস্থাপকরা যুক্ত ছিলেন, তারা এগুলিকে করেছেন কিনা এই বিষয়গুলিকে উন্মোচন করা। আমি মনে করি সেটা তারা সফলভাবে করার পথে করেছেন এবং এগিয়ে যাচ্ছেন। দ্বিতীয় আরেকটা বড় বিষয় ছিল, সেটা হলো যে এই দুর্বল ব্যাংকগুলো আছে এগুলোর ভবিষ্যৎ কী। সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলোকে নতুন ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া, নতুন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক দেওয়া, এটা তো যেমন হচ্ছে, একই সাথে এই ব্যাংকগুলোকে একীভূত করার ক্ষেত্রে যে নতুন আইন দরকার সেগুলি নিয়ে আসা, এবং সেই ব্যাংকগুলো কারা ভালো কারা মন্দ সাহস করে সেটা বলা। এটা কারণ হলো ব্যাংক, কোনো একটা ব্যাংক সম্বন্ধে খারাপ বললে পরে পুরো ব্যাংকিং খাতে আবার এক ধরনের আশঙ্কা সৃষ্টি না হয়, ভীতি সৃষ্টি না হয়, সাবধান থাকতে হয়। তো এই জায়গাটাতেও আমি মনে করি তারা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। ব্যাংকের ঋণ আদায়ের ক্ষেত্রে, অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রে খুব বড় সাফল্য আছে আমি বলতে পারবো না, কিন্তু যেহেতু বিষয়াদি দেখছি সেহেতু হচ্ছে। যেই সমস্ত চুরি বাটপারি করে ঋণ নিয়েছে তাদের সম্পত্তিগুলো, জামানতগুলো খুবই অল্প দামের আছে তার ঋণের পরিমাণের তুলনায়, তথাপি সেগুলোকে জব্দ করা, সেগুলোকে বিক্রি করা, সেগুলো থেকে আয় নিয়ে আসার, এগুলির চেষ্টাও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে হচ্ছে। আর যেটা আপনি বিদেশের টাকা ফেরত আনার কথা বলেন, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আগে মনে হয়েছিল যে আমরা তো জানি চোররা কোথায় থাকে, তার আশেপাশে জিনিসপত্রই তো এদের চুরি করে করা। দেখা যাচ্ছে ওই জিনিসটা অত সহজ না। কারণ হলো আপনাকে প্রথমে উপস্থাপন করতে হবে যে যেই সম্পদকে আপনি বলছেন চুরির টাকায়, তার সাথে চুরির টাকার উৎসের সাথে সংযোগটা প্রকাশ্য এবং দৃশ্যমান করতে হবে। এটা সহজ ব্যাপার না, এবং সেটা করলেও ওই যে দেশে আছে এটা যদি ভৌত সম্পত্তি হয় তাহলে হয়তো আপনি বিক্রি টিক্রি করার জন্য এটাকে আপনি জব্দ করলেন, কিছু করলেন, কিন্তু টাকা ফিরিয়ে নিয়ে আসা এত সহজ না। এবং এই কাজটা করার ক্ষেত্রে যে সমস্ত পরিশ্রম, দক্ষতা দরকার সবই যে আমাদের আছে সেইটাও না, এবং যাদের টাকা পয়সা আপনারা জব্দ করতে চাচ্ছেন তারাও তো বসে থাকবে না। তো এখন যেই চিন্তাটা মাথায় ভিতরে আসছে সেটা হলো যে আমরা এমন কোনো এই মানে লুটের টাকা সংগ্রহ করার জন্য কোনো কোম্পানির সাথে চুক্তি করতে পারি কিনা, যে সেটা হলো যে আপনি যদি আমার এই টাকাগুলো আদায় করে দেন প্রক্রিয়া করে, তাহলে এর অর্ধেক আপনার।
অথবা একটা নির্দিষ্ট পরিমাণ আপনার। এইটা একটা চলমান বিষয় আর কি। আরেকটা যেটা হয় অনেক দেশে, কিন্তু বাংলাদেশের রাজনীতির কারণে এটা হবে না। আপনি আরেকটা সুযোগ দিতে পারেন যে তুমি ঘোষণা দাও, আমরা এগুলোকে মাফ মুক্তিতে ফেলে দিব, একটা পরিমাণ এটা তোমার উপর দায় ধার্য করে। আপনি স্বস্তির কথা বলছিলেন, সেটির সূত্র ধরেই যদি বলি, অপরদিকে আমরা দেখতে পেয়েছি যে গ্রাহকদের যে একটি অনাস্থা ছিল, সে জায়গায় কি সেই স্বস্তির জায়গায় ফিরতে পেরেছে কিনা ব্যাংকগুলো, এবং সুশাসন ফিরেছে কিনা? কারণ আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি একটি ব্যাংকের চেয়ারম্যান, যদি বলি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, তা কিন্তু অপসারণ হয়েছে বা তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো সেক্ষেত্রে আসলে বিষয়টি আগের অবস্থার মতনই রয়েছে কিনা? দেখুন, এক একটা ব্যাংকের এক এক রকমের সমস্যা আছে। সাধারণভাবে আমরা প্রথম যেটা লক্ষ্য করার চেষ্টা করি সরকারি ব্যাংকগুলোর পরিস্থিতি। তো সরকারি ব্যাংকগুলোর পরিস্থিতি আগের চেয়ে সুস্থতা ফিরে আসার পথে এগিয়েছে। দ্বিতীয়ত হলো, বাংলাদেশের অন্তত অর্ধ ডজন ব্যাংক এখন বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতিতে আছে, এটা আমরা জানি। তাদের আমরা অন্য ব্যাংকের সাথে যুক্ত করার জন্য বলেছি। তো সেইখানে যুক্ত হতে, যার সাথে যুক্ত করার জন্য বলা হচ্ছে, সে যেতে চায় না অথবা সে নিতে চায় না। এটা একটা চলমান প্রক্রিয়া। আর এই যে লোকগুলোর মালিকানা এগুলি আছে, আমরা লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রে মালিকানা বদল হয়েছে রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে। কেউ কেউ আগের মালিকদের কাছে ফিরে গেছে, কেউ আবার নতুন মালিকের কাছে গেছে। সেহেতু এই মালিকদের রাজনীতিও আবার আগামী দিনে সংস্কারের পক্ষে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। সেহেতু আমি তো বললাম, এক নিঃশ্বাসে আপনি বলতে পারবেন না ভালো না মন্দ। উদ্যোগ আছে, ফল এখনো আসেনি। এবার যদি আমরা আসি, দেশের অর্থনীতির বড় একটি চালিকা শক্তি হচ্ছে রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প। সেক্ষেত্রে আমরা যদি দেখি, বিগত সরকারের আমলে জ্বালানির সংকট যেটি ছিল, সেখানে আমদানি বা অভ্যন্তরীণ ক্ষেত্র থেকে গ্যাস কূপ খনন করা সহ বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাটি ভালো হবে। সেক্ষেত্রে আসলে এক বছরের সরকারের উদ্যোগ নেওয়ার পরেও সেটি আসলে বাস্তবে কি সেভাবে প্রতিফলিত হয়েছে? ব্যবসায়ীরাও হতাশা প্রকাশ করছেন। জ্বালানি খাতের কথা আপনি যদি বলেন, সেটা হলো জ্বালানি খাতের বড় ধরনের সংস্কার গত এক বছরে হয়েছে। সেটা হলো যে এই সমস্ত ওই যে উৎপাদন না করেও বসে বসে টাকা নিত, তথাকথিত ক্যাপাসিটি চার্জ, এটা বন্ধ করা গেছে। আপনি দেখেন যে এই ধরনের এলএনজি আমরা আমদানি করতে নিয়েছিলাম, যেটা হয়তো মূল্যর দিক থেকে যথোপযুক্ত বা প্রতিযোগিতাপূর্ণ ছিল না, সেটা আমরা বাতিল করেছি একটা এলএনজি আনার ক্ষেত্রে। একই সাথে সরকার আগামী দিনে যে আপনার অর্থনৈতিক নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য নতুন কন্ট্রাক্টের মাধ্যমে, চুক্তির মাধ্যমে এলএনজি আনা, আমাদের যে সাগরে, বঙ্গোপসাগরে, ওখানে তেল অনুসন্ধান করার জন্য একাধিকবার তারা আপনার দরপত্র ডেকেছে। দুঃখের বিষয় হলো, কোনো সেরকমভাবে আমরা সাড়া পাইনি ওখানে দরপত্র। আর ব্যাপেক্সের মাধ্যমে বা বিদেশি বিনিয়োগের মাধ্যমে আপনার কূপ খননের মাধ্যমে গ্যাস পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু অগ্রগতি আছে। যেমন হলো, মার্কিন যে কোম্পানি ওখানে কূপ খনন করার কথা আমাদের সিলেটে, তারা বন্ধ করে রেখেছিল, কারণ আমরা টাকা পয়সা তাদের মিটাইনি দেখে। সেই টাকা পয়সা মেটানো হয়েছে এখন। যদি এখন তারা কূপ খননের কাজ শুরু করে, এটা একদিনের ব্যাপার না। সেহেতু বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিবেশ আছে, এবং এটা শুধু রপ্তানি শিল্পের ব্যাপার না, আপনার অভ্যন্তরীণ শিল্পের জন্য এটা একই রকম গুরুত্বপূর্ণ। আমরা সরকারের শুরু থেকে দেখতে পেয়েছি, এবং বিগত এক বছরের ক্ষেত্রে যদি আমরা যে পরিসংখ্যানটা দেখি, বিনিয়োগ কিন্তু একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। এবং আমরা দেখতে পেয়েছি সরকার একটি বড় ধরনের বিনিয়োগ সম্মেলনও করলো, সেটার আসলে কতটুকু ফলাফল আমরা পেয়েছি? দেখুন, আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে অর্থনৈতিক ব্যবস্থাপনার কি কাঠামোগত নীতি চলছে। কাঠামোগত নীতিটা হলো এই যে সবচেয়ে বড় শত্রু হিসেবে মূল্যস্ফীতিকে চিহ্নিত করা হয়েছে, বিনিয়োগ না, কর্মসংস্থান না, করা হয়েছে মূল্যস্ফীতিকে আপনার সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। মূল্যস্ফীতিকে মোকাবেলা করার জন্য আমাদের অর্থনীতিতে যেটা বলে, সেটা হলো সংকোচনমূলক পদ্ধতিতে যেতে হয়। অর্থাৎ বাজার থেকে আপনি টাকা তুলে নেবেন, টাকা যদি কমে তাহলে দাম টাম কমবে, এরকমভাবে মনে করা হয়, এবং গোপনে টাকা ছাপাবেন না। তো সেই ক্ষেত্রে সরকার সুদের হার বাড়িয়ে দিয়েছে যাতে করে টাকা ভিতরে আসে, এবং যার ফলে তার ব্যক্তি খাতে যে ঋণ দেওয়ার কথা
সেই পরিমাণ ঋণের প্রবাহ বাড়ছে না। তো সাধারণভাবে তার বিনিয়োগ নাই এবং তার ফলে কর্মসংস্থান নাই, এবং যে দেশে দেশি লোকেরা বিনিয়োগ করে না সে দেশের বিদেশেরা বিনিয়োগ কোনো সময়ই করে না। তার চেয়েও বড় কথা হলো দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের মেয়াদ কবে দ্রুত শেষ হয়ে যাবে, তারপরে কি হবে, তার নিয়ম কাঠামোর ভিতরে কি বিষয় আছে সেহেতু, এবং আরও সমস্যা হয়েছে। আমরা ওই যে শ্বেতপত্রে বলেছিলাম, আপনি বললেন 6টা বড় সুপারিশ ছিল, তার একটা বড় সুপারিশ ছিল সরকারের কোনো মধ্যমেয়াদী পরিকল্পনা নাই। এমনকি একটা অন্তর্বর্তীকালীন সরকারও যদি 2 বছরের ভিতরে আসে তাহলে তার অভীষ্ট লক্ষ্যগুলো কি কি পদ্ধতিতে সে এটাতে পৌঁছাতে চায় এবং সেটার মাত্রা কি হবে কততে, সেটা তাকে প্রকাশ্য বলতে হবে। এই সরকার তো এটা করে নাই, এটা এত সমালোচনার পরে করে নাই। তারা বিগত সরকারের বাজেটকে এই নাড়াচাড়া করে পার করে দিয়েছে এবং আরেকটা বাজেট লিখেছে যেই বাজেটটা তারা শেষ করতে পারবে না, নতুন সরকার করবে। সেহেতু বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো রাজনৈতিক স্থিতিশীলতা বা রাজনৈতিক মানে সীমারেখাটা কি। তারা অনেকেই অপেক্ষা করছে নতুন সরকারের জন্য, নির্বাচিত সরকারের জন্য, তখন হয়তো আমরা এইগুলোর ফলাফল পাব। আমরা গত অর্থ বছরের শেষ দিকে দেখলাম জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তাদের একটি আন্দোলন। এই চলমান আন্দোলনে কি আপনি মনে করেন বিগত সরকারের আমলে আমরা যেটি দেখতে পেয়েছি আমলাতন্ত্র, এবং যেটি আপনিও কয়েকবার একাধিক স্থানে বলেছেন যে আমলাতন্ত্র ছিল অন্যতম হাতিয়ার বিগত সরকারের, সেটি থেকে কি সরকার বের হতে পেরেছে নাকি এখনও তারা তাদের কাছে জিম্মি? জাতীয় রাজস্ব বোর্ডের ঘটনাবলী একটু জটিলটা এই কারণ হলো জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগ করার ক্ষেত্রে যে সিদ্ধান্ত, অর্থাৎ যারা নীতি করেন তারা কোনো সময় টাকা উত্তোলন করবেন না, এই নীতিতে আমরাও শ্বেতপত্রেও বলেছি এটা করা উচিত। প্রথম কথা হলো যে সমস্ত পরামর্শ দেওয়া হয়েছে সেগুলি ওনারা যথোপযুক্তভাবে শোনেননি। আর দ্বিতীয়ত হলো যে এই সমস্ত কাজ করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট জনের সাথে অংশীজনের সাথে আলাপ করতে হয়, বাইরে ভিতরে। ওনারা ভিতরে সেইভাবে আলাপ করেন নাই। ওনারা একটা অরাজনৈতিক এবং কিছুটা অপেশাদারিভাবে ওনারা এগিয়ে গেছেন, যার ফলে ওনাদের প্রতি বিক্ষোভ ইত্যাদি হয়েছে আমলাদের পক্ষ থেকে। আপনার কথার সূত্র ধরে যদি আরেকটি প্রশ্ন রাখি এখানে, এটি তো হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের সরকার, সেক্ষেত্রে যারা দায়িত্বে এসেছেন তারা আসলে কি সেই তাদের জনগণের প্রত্যাশা পূরণ বা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন কিনা, বিশেষ করে যদি আর্থিক খাতের যারা দায়িত্বে আছেন উপদেষ্টারা, অর্থ উপদেষ্টা বা বাণিজ্য উপদেষ্টার ক্ষেত্রে বলি? এটার ভিতরে কিছু অর্জন আছে, কিছু অসম্পূর্ণতা আছে, কিছু বিসর্জনও আছে। এইটাকে ফলাফলের বিচার হলো আপনার অর্থনীতির সূচকগুলো ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, আর একটা সূচক হলো সেই সূচকের ফলাফল জনমানুষের জীবনে প্রতিফলিত হচ্ছে কি হচ্ছে না। আমি আপনাকে বলেছি এটা একটা মিশ্র অবস্থার ভিতরে আছে। এখন জনমানুষের ভিতরে প্রতিফলিত হচ্ছে না, এটা কি অর্থনীতির কারণগুলোর কারণে নাকি অন্য কিছুর কারণে? আমি যদি আপনাকে বলি যে এই অর্থনীতি পরিস্থিতি যদি কোনো কারণে জটিল হয়, কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আমি তাদের সুরক্ষা দিতে পারছি না, যদি তাদের প্রতিদিনই চাঁদাবাজির শিকার হতে হয় এবং তাদের এই দৌরাত্ম্যের উপরে থাকে নব্য ব্যক্তিরা, যারা দৌরাত্ম্য করেছে সেই স্বৈরাচারের আমলের বদলে নব্য স্বৈরাচার হিসেবে তারা আবির্ভূত হয়, বা সেই অর্থে এরকম কি বলে এটাকে বিকাশমান স্বৈরাচার হয়, তাহলে তো বড় মুশকিলের কথা। সেহেতু আপনি কি অর্থনীতি তো কোনো শূন্যের ভিতরে থাকে না, অর্থনীতি একটা বাস্তবতার ভিতরে অবস্থান করে। সেহেতু আপনি আইন শৃঙ্খলা অধিকার মানুষের আপনারা কি শব্দটা ব্যবহার করেন, মব, এইগুলোকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে বাজার কেমন করে সেইখানে নিঃশঙ্কভাবে সচলভাবে কার্যকর করবে? তাহলে কি সরকারের সাফল্যের ক্ষেত্রে নব্য স্বৈরাচাররা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে? অর্থনীতি এর চেয়ে আরও ভালো কাজ করতে পারত যদি ওই আশঙ্কাগুলো না থাকতো। আমি যদি বাজারে মাল নিয়ে যেতে ভয় পাই তাহলে তো অবশ্যই আমি কম দামে ঘরের পাশে বিক্রি করে দিব। ওই চলমান পরিস্থিতির ভিতরে তো সমস্যা রয়েই গেছে, বিষয়টা সেখানে না। বিষয়টা আমি তো প্রথমে বললাম অর্থনীতি না, অর্থনীতি থেকে আইন শৃঙ্খলা। আমাদের এখন তৃতীয় বিষয় হচ্ছে, সেটা হলো নির্বাচনের দিকে যতই আগাবো এবং জুলাই সনদ যা আসার পরে এই পরিস্থিতির উন্নতি হবে না আমরা আরও বেশি পতন ঘটবে,
এই দুশ্চিন্তা অর্থনীতির ভিতরে এখন 16 আনা আছে। আপনি ইতোমধ্যেই যে বিষয়টি বলছেন সেটির সূত্র ধরেই যদি আমরা বলি, সামনে নির্বাচন আসন্ন, সরকারের একটি পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক একটি অস্থিরতা বা অস্থিতিশীলতার মতন পরিবেশ তৈরি হওয়ার একটি শঙ্কা রয়েছে, যেটি আপনি বলছিলেন। সেক্ষেত্রে আসলে সামনের দিনগুলোতে আপনার অর্থনীতি নিয়ে যে প্রত্যাশা বা আগামীতে যারা আসবে সরকারে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে, একই সাথে সংস্কার নিয়েও? না, এখন তো খুব যেটা পরিষ্কার সেটা হলো বর্তমান সরকার কিছু সংস্কার শুরু করেছে, কিছু হয়তো শেষ করে যাবে, কিন্তু অনেক কিছুই চলমান থাকবে। সেহেতু সরকার একটা চলমান প্রক্রিয়া হিসেবে অনেক তাদের অসম্পূর্ণ কাজ আগামী দিনের রাজনৈতিক সরকারকে শেষ করতে হবে। এটা হলো একটা বিষয়। কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো আগামী দিনের দেশ কিভাবে চলবে, অর্থনৈতিক কাঠামোটা কি হবে, নীতিগুলো কি হবে, কোন জায়গাতে গুরুত্ব আরোপ করা হবে, অর্থ বরাদ্দ কোথায় হবে, টাকা কোত্থেকে আসবে, বিদেশের সাথে সম্পর্ক কী হবে, এই কথাগুলো সমস্ত রাজনৈতিক দলকে তার নির্বাচনী ইশতেহারে বলতে হবে। এখন আমাদের মনোযোগ সংস্কার থেকে নির্বাচনী ইশতেহারে যাওয়ার সময় হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার নির্বাচনী ইশতেহারে তার অর্থনৈতিক নীতিমালা এবং সংস্কারকে সুনির্দিষ্টভাবে এবং বিভাজিতভাবে বলতে হবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন এনটিভির পর্দায়।